যে স্বামীকে স্ত্রী অটোরিকশা চালক মনে করে ত্যাগ করে চলে গিয়েছিল, সেই ১০ বছর পরে আইপিএস অফিসার হয়ে স্ত্রীর গ্রামে ফিরে এসে যা ঘটিয়েছে তা দেখে সকলেই হতবাক হয়ে যায়। বন্ধুরা, এটি একটি সত্যিকারের অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের মুঙ্গের জেলার, যেখানে অভিজিৎ সিং এবং প্রিয়া সিংয়ের বিবাহ সম্পূর্ণ মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছিল। অভিজিতের পরিবার কোনো ধনী বাড়ি থেকে ছিল না, কিন্তু তার পিতা রাজেন্দ্র সিং সরকারি বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। এলাকায় তাদের সম্মান ছিল। প্রিয়ার পরিবারের লোকজনের এটাই আস্থা ছিল যে শিক্ষকের পুত্র পড়াশোনায় দক্ষ, পরিশ্রমী এবং জীবন স্থির করতে সক্ষম হবে। বিবাহের প্রথম কয়েকটা দিন স্বাভাবিক ছিল। প্রিয়া মনে করেছিল যে তার স্বামী কিছুটা নীরব প্রকৃতির, কথা কম বলে, কিন্তু এই বিষয়টি তাকে খারাপ লাগেনি। অভিজিৎ প্রায়ই বলতো, কিছু সময় প্রয়োজন, সবকিছু ঠিক হয়ে যাবে। প্রিয়াও এটাই চিন্তা করেছিল যে প্রত্যেক নতুন বিবাহে কিছুটা ধৈর্য ধরে রাখতে হয়। বিবাহের কয়েক সপ্তাহ পর অভিজিৎ শহরে চলে গেল। বলল যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। মুঙ্গেরের মতো জেলায় এই কথা অস্বাভাবিক ছিল না। অনেক যুবক বাইরে যায়, কেউ ফিরে আসে, কেউ না। প্রিয়া তাকে বিদায় জানাল, মনে আশা রেখে যে একদিন সে কোনো ভালো চাকরির সংবাদ নিয়ে ফিরবে। বাড়িতে পিছনে রয়ে গেল তার মা-বাবা। মা লক্ষ্মী সিং প্রত্যেক দিন পূজার পর পুত্রের জন্য প্রার্থনা করত। বাবা বিদ্যালয়ে যেত। ফিরে এসে শুধু এটাই প্রশ্ন করত, পড়াশোনা ঠিক চলছে? অভিজিৎ ফোনে শুধু হ্যাঁ বলে দিত। সময় অতিবাহিত হতে লাগল, মাস চলে গেল। অভিজিৎ যখনই বাড়ি আসত, তার পোশাক সাধারণ হতো, মুখটা ক্লান্ত। প্রিয়া প্রশ্ন করত, এখন কি হয়েছে? অভিজিৎ হাসত, শুধু প্রস্তুতি। প্রিয়া ধীরে ধীরে অস্থির হয়ে উঠল। আশেপাশের লোকজন প্রশ্ন করতে লাগল, বৌজামাই কি করে? এখনও কিছু নির্ধারিত নয়? আরে শিক্ষকের পুত্র কিন্তু চাকরি নেই। প্রথমে এই প্রশ্ন বাইরে ছিল, তারপর বাড়ির ভিতরে প্রবেশ করতে লাগল। একদিন প্রিয়া অভিজিৎকে সরাসরি প্রশ্ন করল, তুমি আসলে কি করো? অভিজিৎ চোখ সরিয়ে নিল। যা দরকার। এই উত্তর প্রিয়াকে নীরব করে দিল। তাকে লাগল যে তার স্বামী তার থেকে কিছু গোপন করছে। আস্থায় প্রথম ফাটন সেখানেই পড়ল। ওদিকে শহরে অভিজিতের অবস্থা সহজ ছিল না। প্রস্তুতির সঙ্গে সঙ্গে খরচ চালানোর জন্য তাকে যা কাজ মিলল সে করত, কখনো টিউশন, কখনো ছোটখাটো কাজ। কয়েকদিন এমনও এলো যখন টাকা শেষ হয়ে গেল। সেই দিনগুলোতে একজন পরিচিত বলল, কিছু সময় অটো চালাও, পড়াশোনা ছেড়ো না। অভিজিৎ অনেক চিন্তা করল। তাকে জানা ছিল যে যদি এই কথা বাড়ি পর্যন্ত পৌঁছে তাহলে কি হবে, কিন্তু পেট আর ভাড়া দুটোই বই বোঝে না। সে ঠিক করল কিছুদিনই সহ্য করবে। প্রিয়াকে এই সিদ্ধান্তের খোঁজ ছিল না। মুঙ্গেরে কথা তীব্র ছিল, ছেলে শহরে ঘুরছে, আজকাল তো পড়াশোনা করা লোকজনও অটো চালাচ্ছে। প্রিয়া প্রত্যেক কথাকে না শোনার চেষ্টা করত, কিন্তু মন বারবার সেই প্রশ্নে ফিরে আসত, অভিজিৎ আসলে কি করছে? একদিন সে ঠিক করল যে বিনা বলে শহর যাবে, সামনে থেকে দেখবে, তাহলে সত্যি বুঝবে। সে বাড়িতে শুধু এটাই বলল, মায়ের বাড়ি যাচ্ছি, এবং শহরের জন্য বেরিয়ে পড়ল। শহরের রাস্তাগুলো তাকে অপরিচিত লাগল, ভিড়, শোর, দৌড়নো লোক। সে অভিজিতের ঘর খুঁজল, ঘর বন্ধ ছিল। পাড়ার লোক বলল সন্ধ্যায় আসে। প্রিয়া বাইরে অপেক্ষা করতে লাগল। তখন রাস্তার মোড় থেকে একটা অটো এলো। অটো থামল, ড্রাইভার যাত্রী নামালো। প্রিয়ার চোখ সেই মুখে পড়ল এবং সে যেন স্থির হয়ে গেল। সে অভিজিৎ ছিল, সাধারণ পোশাক, কপালে ঘাম, হাতে স্টিয়ারিং। সেই লোক যাকে সে স্বামী মেনে তার ভবিষ্যৎ সমর্পণ করেছিল। প্রিয়া এক পা এগিয়ে গেল, তারপর থেমে গেল। সেই মুহূর্তে তার ভিতরে হাজার প্রশ্ন উঠল, কিন্তু একটি শব্দও বাইরে এলো না। তাকে লাগল যেন কেউ তার পায়ের নিচ থেকে মাটি টেনে নিয়েছে। শিক্ষকের পুত্র এবং অটো। তার কানে লোকজনের কথা গুঁজতে লাগল। অভিজিৎ তাকে দেখেনি, সে ভাড়া নিয়ে এগিয়ে গেল। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। চোখ ভরে এলো, কিন্তু অশ্রু পড়ল না। সে ঠিক করল যে সে এই জীবনের জন্য নয়। বিনা অভিজিতের সাথে মিলে, বিনা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে প্রিয়া সেই রাতেই মুঙ্গের ফিরে গেল, এবং সেই রাতে তার মনে একটা সিদ্ধান্ত জন্ম নিয়েছে। সে সেই লোকের সাথে থাকতে পারবে না যাকে সে অটো চালাতে দেখেছে। পরের সকালে মা বাবার সাথে মিলতে যাওয়ার বাহানা বানিয়ে প্রিয়া মায়ের বাড়ি পৌঁছল। তাই কেউ বেশি প্রশ্ন করেনি। মা শুধু এটাই জিজ্ঞাসা করল, হঠাৎ কি হয়েছে? প্রিয়া বলল, মন লাগছে না। এটি অর্ধেক সত্যি ছিল, এবং অর্ধেক সে যা তার ভিতরেই চাপা দিয়েছে। সেই দিন মায়ের বাড়িতে রাতভর তাকে ঘুম আসেনি। চোখ বন্ধ করলে সেই দৃশ্য সামনে আসত। অভিজিৎ অটো ড্রাইভিং সিটে ঘামে ভেজা। তাকে মনে পড়ল যে বিবাহের সময় সবাই কি কি বলেছিল, শিক্ষকের পুত্র আছে, বুদ্ধিমান আছে, এগিয়ে যাবে। এখন সেই কথাগুলো তা না হয়ে তার মনে ঘুরছে। সকাল হতেই বাড়ির পরিবেশ বদলে গেল। বাবা বিজয় শর্মা জিজ্ঞাসা করল, অভিজিৎ কোথায়?
প্রিয়া প্রথমবার সরাসরি বলল, সে শহরে অটো চালায়। এটি শুনে বাবার মুখ কঠিন হয়ে গেল। তুমি মজা করছো? প্রিয়া মাথা নাড়ল না। আমি নিজে দেখেছি। বাড়িতে নীরবতা ছড়িয়ে গেল। মা চুপ রইল, কিন্তু বাবার আওয়াজ উঁচু হয়ে গেল। বিবাহের আগে এই কথা কেন বলা হয়নি? সেই লোকজন আমার মেয়ের সাথে এবং আমাদের সাথে প্রতারণা করেছে। সেই দিন থেকে বাড়িতে সিদ্ধান্ত হতে লাগল। আত্মীয়দের খবর লাগিয়ে গেল। কেউ সহানুভূতি দেখাতে এলো, কেউ পরামর্শ দিতে। মেয়ে সঠিক সময় বুঝে গেছে, এমন লোকের সাথে পুরো জীবন নষ্ট হয়ে যেত। আজ অটো, কাল কি? প্রিয়া সব শুনতে রইল। সে নিজে থেকে এটাই বলতে রইল যে সে যা দেখেছে সেটাই সত্যি, বাকি সব কথা বেকার। ওদিকে শহরে অভিজিৎ তার প্রত্যেক দিনের কাজে লেগে রইল। তাকে জানা ছিল না যে তার জীবনে এত বড় মোড় এসছে। সে অটো চালিয়ে ফিরল, ঘরে বসে পড়াশোনা করল, এবং রাতে শাশুড়ির ফোন এলো। প্রিয়া এসছে? অভিজিৎ চমকে গেল। কেন? বলছে কিছুদিন থাকবে। অভিজিৎ বেশি কিছু জিজ্ঞাসা করেনি। সে ভাবল হয়তো বাড়ির স্মৃতি এসছে। সে নিজে ফোন করেনি। তাকে লাগল যে যদি সে কল করবে তাহলে প্রশ্নের সিলসিলা শুরু হয়ে যাবে, এবং তার কাছে এখন সরাসরি উত্তর নেই। দুদিন পর প্রিয়া নিজে ফোন করল। আওয়াজ ঠান্ডা ছিল। আমি এখানেই থাকব। অভিজিৎ জিজ্ঞাসা করল কেন? প্রিয়া এক মুহূর্ত চুপ থেকে বলল, আমি তোমাকে শহরে বেছে নিয়েছিলাম। অভিজিৎ বুঝে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ সাথে আসেনি। আমি বোঝাতে পারি, শুধু এটাই বলতে পারল। প্রিয়া সরাসরি বলল, এখন কিছু বোঝার বাকি নেই, এবং ফোন কেটে গেল। অভিজিৎ দেরি পর্যন্ত মোবাইল দেখতে রইল। তাকে প্রথমবার অনুভব হল যে চুপ থাকাও ভারী পড়তে পারে। সে ঠিক করল যে সে এখন বাড়ি যাবে না। যদি সে যায় তাহলে হয় তর্ক হবে, অথবা মজবুরিতে কোনো মিথ্যে বলতে হবে। সে দুটোই চায় না। মুঙ্গেরে বাবা সরাসরি শব্দে বলল, তুমি এখানেই থাকবে। প্রিয়া বিরোধ করেনি। তার মনে ভয় বসে গেছে। ভয় সেই ভবিষ্যতের যা তাকে অটোর সিটে দেখা গিয়েছিল। দিন কাটতে লাগল। প্রিয়ার মায়ের বাড়িতে থাকা এখন স্বাভাবিক মানা হতে লাগল। লোকজন জিজ্ঞাসা করত, শ্বশুর বাড়ি কবে? সে উত্তর দিত, এখন না। ওদিকে অভিজিতের বাড়িতে কথা শুরু হয়ে গেল। মা লক্ষ্মী সিংকে পাড়ার লোকজন শোনাল, বউ চলে গেছে। মা বলল, কিছুদিনের কথা, কিন্তু তাদের হৃদয়েও অনুমান হয়ে গিয়েছিল যে মামলা স্বাভাবিক নয়। অভিজিৎ বাড়িতে টাকা পাঠাত, কিন্তু বাড়ি ফিরে আসার কথা টালত। সে দিনে অটো চালাত, রাতে পড়ত। এখন পড়াশোনায় আরও বেশি ডুবে গিয়েছিল। তাকে লাগতে লাগল যে যদি সে ভেঙে পড়ে তাহলে সব শেষ হয়ে যাবে। একদিন বাবার শরীর বেশি খারাপ হয়ে গেল। অভিজিৎকে খবর মিলল, তাহলে সে তুরন্ত মুঙ্গের এলো। বাড়িতে পরিবেশ ভারী ছিল, প্রিয়া সেখানে ছিল না। অভিজিৎ মাকে জিজ্ঞাসা করল, সে মা কথা কেটে দিল, এখন জিজ্ঞাসা করো না। অভিজিৎ বাবার কাছে বসল। বাবা ধীরে বলল, ইজ্জত কাজ থেকে নয়, চিন্তা থেকে আসে, কিন্তু সমাজকে এটি বোঝাতে সময় লাগে। অভিজিতের চোখ ভরে এলো। সে কিছু বলেনি। সে সেই সন্ধ্যায় শহর ফিরে গেল। এখন তার ভিতরে একটাই কথা ঘুরছে, তাকে নিজেকে এত শক্তিশালী করতে হবে যে কেউ তার অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে না পারে। মায়ের বাড়িতে প্রিয়াও একটা সিদ্ধান্ত করেছে। সে সরাসরি বলে দিয়েছে, আমি এখন ফিরব না। এটি এখন লম্বা হওয়ার মতো ছিল। দুজনেই নিজের নিজের পথে চলে পড়েছে। মাঝে না কোনো আপোষ ছিল, না কোনো সরাসরি বিদায়। শুধু একটা দৃশ্য ছিল যা সবকিছু বদলে দিয়েছিল, এবং সেই দৃশ্যের পর সম্পর্ক এখন শব্দ থেকে নয়, সময় থেকে কথা বলার মতো ছিল। অভিজিৎ এটাই মেনে নিয়েছিল, এবং সেই মান্যতার সাথে সে তার পুরো জীবনকে একই দিকে মোড় দিয়েছে। শহর এখন তার জন্য শুধু থাকার জায়গা নয় ছিল, সে একটা পরীক্ষা কক্ষ হয়ে গিয়েছিল। সকালে চোখ খুলতেই বই, দিনে কাজ, এবং রাতে আবার সেই সিলেবাস। ক্লান্তি হতো, কিন্তু থামার বিকল্প ছিল না। সে জানত যে যদি সে নিজেকে ঢিলা ছেড়ে দেয় তাহলে সেই ছাপ চিরকালের জন্য তার নামের সাথে জুড়ে যাবে। নাকাম। অটো চালানো এখন মজবুরি থেকে বেশি দরকার হয়ে গিয়েছিল। কিছু ঘন্টা ড্রাইভিং থেকে যে টাকা মিলত সেটাই তার প্রস্তুতিকে জীবিত রাখত। সে চেষ্টা করত যে কোনো পরিচিত লোকের চোখে না পড়ে। তাকে জানা ছিল যে খবর দ্রুত চলে এবং শব্দ বেশি ক্ষতি করে। প্রিয়ার সাথে কোনো কথা হয়নি। ফোন নম্বর সেই ছিল, কিন্তু দূরত্ব বেড়ে গিয়েছিল। কখনো কখনো পড়ার সময় অভিজিতের মনোযোগ ভাঙত। তাকে লাগত যদি সে সেই দিন অটো চালাতো না তাহলে হয়তো সব আলাদা হতো। তারপর নিজেকে থামিয়ে নিত। কাজ থেকে এগিয়ে যাওয়ার সময় ছিল না।
এরই মাঝে বাবার অবস্থা ক্রমাগত খারাপ হতে লাগল। হাসপাতাল, ওষুধ, পরীক্ষা সব চলতে রইল। অভিজিৎ প্রত্যেক সপ্তাহে টাকা পাঠাত, হাল জিজ্ঞাসা করত, কিন্তু নিজে থামত না। তাকে লাগত যে যদি সে এখানে আটকে যায় তাহলে বাড়িও না সামলাবে এবং স্বপ্নও ভেঙে যাবে। এক রাতে মা ফোন করল। আওয়াজ আগের থেকে বেশি ক্লান্ত ছিল। বাবা খুব দুর্বল হয়ে গিয়েছে, শুধু এটাই বলল। অভিজিৎ সেই রাতেই মুঙ্গের পৌঁছাল। বাড়িতে সেই পুরনো দেয়াল ছিল, কিন্তু হাওয়া ভারী ছিল। বাবা খাটে শুয়েছিলেন, চোখ বন্ধ। অভিজিৎ তাদের হাত ধরল। এসেছি? বাবা ধীরে জিজ্ঞাসা করল। হ্যাঁ, অভিজিৎ বলল। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর বাবা বলল, তোমার পড়াশুনো চলছে? অভিজিৎ উত্তর দিল। বাবা হালকা হাসির সাথে চোখ বন্ধ করলেন। সেটাই তাদের শেষ হাসি ছিল। পরের সকালে বাড়িতে নীরবতা ছিল। আত্মীয় এলো, সান্ত্বনা দিল, কথা হলো। প্রত্যেকের জিভে সেই প্রশ্ন, এখন কি করবে? অভিজিৎ কাউকে উত্তর দেয়নি। মা লক্ষ্মী সিং ছেলের কাঁধ ধরল এবং শুধু এটাই বলল, এখন তোমাকে আরও শক্তিশালী হতে হবে। বাবা চলে যাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেল। মা একা ছিল, বাড়ি শোনা ছিল এবং সমাজের চোখ আরও তীব্র। অভিজিৎ কিছুদিন থামল, তারপর ফিরে গেল। মা থামায়নি। সে জানত যে ছেলের পথ বাড়ির চৌকাঠ থেকে এগিয়ে। দিল্লি ফিরে অভিজিৎ নিজে থেকে একটা প্রতিজ্ঞা করল। এখন কোনো বাহানা না, কোনো ঢিল না। সে অটোর ঘণ্টা ঠিক করল এবং পড়াশোনার সময় আরও কড়া করল। বন্ধু কম, বই বেশি। উৎসব কেটে গেল, মৌসুম বদলে গেল, কিন্তু তার দিনচর্যা বদলায়নি। প্রথমবার পরীক্ষা দিল, ব্যর্থ হল। দ্বিতীয়বার আবার ব্যর্থ। প্রত্যেক ব্যর্থতার পর একটা প্রশ্ন উঠত, কি সঠিক করছি? এবং প্রত্যেকবার একই উত্তর মিলত, থামা আরও ভুল হবে। মা প্রত্যেক ফোনে শুধু এটাই বলত, সাহস রাখো। তাদের আওয়াজে ভরসা ছিল এবং সেই ভরসাই অভিজিৎকে দাঁড়িয়ে রাখত। তৃতীয় চেষ্টায় অবস্থা বদলে গেল। ইন্টারভিউয়ের দিন অভিজিৎ কোনো বিশেষ আশা বাঁধেনি। সে শুধু সত্যি বলল, তার অবস্থার, তার প্রস্তুতির এবং তার ইচ্ছার। বাইরে বেরিয়ে তার মন হালকা ছিল, যেন বোঝা নেমেছে। কিছু সপ্তাহের পর লিস্ট এলো। অভিজিৎ তার নাম দেখল আইপিএস। কিছু সেকেন্ড পর্যন্ত তাকে বিশ্বাস হয়নি। তারপর সে মাকে ফোন করল। হয়ে গেছে, শুধু এটাই বলল। ওদিক থেকে আওয়াজ এলো কাঁদতে হাসতে। বাবা থাকলে তাহলে অভিজিতের চোখ ভরে এলো। ট্রেনিংয়ের দিন শুরু হলো। নতুন জায়গা, নতুন লোক, নতুন পরিচয়। এখন তাকে কেউ অটোচালক বলে না। এখন সে উর্দি পড়ার প্রস্তুতি করছে। কিন্তু তার ভিতরে কোথাও সেই সাধারণ লোক ছিল যে সব সহ্য করে এগিয়ে যাওয়া শিখেছে। ট্রেনিংয়ের সময় মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। অভিজিৎ দৌড়ল, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। লক্ষ্মী সিং চলে গেল। অন্তিম সংস্কারের পর অভিজিৎ দেরি পর্যন্ত সেই জায়গায় বসে রইল। মার কথা মনে এলো। যদি পড়াশোনা করা লোক সমাজের কাজে না আসে তাহলে তার পড়াশোনা অসম্পূর্ণ। সেই দিন অভিজিৎ ঠিক করল যে সে শুধু অফিসার হবে না, সে তার মার নামে একটা কাজ শুরু করবে। এমন কাজ যা সেই লোকজনের জন্য যাদের সিদ্ধান্ত অবস্থা ছিনিয়ে নিয়েছে। ট্রেনিং সম্পূর্ণ হল। প্রথম পোস্টিং মিলল। নামের আগে এখন আইপিএস ছিল। শহরে কসবায় প্রত্যেক জায়গায় চর্চা হতে লাগল। মিডিয়া লিখল, লোকজন কথা বলল এবং সেই কথার মাঝে একটা নাম উঠল, লক্ষ্মী সিং সেবা এবং শিক্ষা ফাউন্ডেশন। প্রিয়া এই নাম খবরের কাগজে দেখল। অভিজিতের নামও প্রথমবার। প্রিয়া ভাবল কোথাও এমন তো না যে সে অর্ধেক সত্যি দেখে পুরো সিদ্ধান্ত করেছে, এবং সেই প্রশ্নের সাথে গল্প আরেকটা মোড়ের দিকে এগিয়ে চলল, যেখানে পরিচয় উর্দি থেকে নয়, কর্ম থেকে ঠিক হওয়ার মতো ছিল। প্রিয়া সেই খবরের কাগজ ভাঁজ করে আলমারিতে রেখে দিল, কিন্তু প্রশ্ন তার ভিতরে খোলা রইল। বন্ধুরা, মুঙ্গের এখন সেরকম নয়, ছিল। সময় লোকজনের বলা বদলে দিয়েছে, কিন্তু স্মৃতি নয়। প্রিয়া যে বাড়িতে থাকত সেখানে সিদ্ধান্ত অন্যদের জিভে হতো। বাবার স্বাস্থ্য পড়তে যাচ্ছে, চিকিৎসার খরচ বাড়তে যাচ্ছে, আত্মীয়দের আশা কম এবং পরামর্শ বেশি হয়ে গিয়েছে। লম্বা চলবে না, কিছু ভাবতে হবে। কিছু মাসে অবস্থা ভাঙতে লাগল। বাবা নেই, বাড়িতে ঋণ চড়ে গিয়েছে, দস্তাবেজে উলঝনে ছিল। প্রিয়া শহর যাওয়ার সিদ্ধান্ত করল, কাজের খোঁজে এবং হয়তো নিজে থেকে পালানোর জন্যেও। সে মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলো, বিনা কোনো বিদায়ের। শহর তাকে গ্রহণ করেনি, শুধু জায়গা দিয়েছে। একটা ছোট ঘরে সে থাকা শুরু করল এবং যা কাজ মিলল করল, কারণ ইজ্জতের কথা পিছনে ছেড়ে গিয়েছে এবং রোজগার সামনে এসেছে। এরই মাঝে সেই শহরে আরেকটা নাম গুঞ্জতে লাগল, আইপিএস অভিজিৎ সিং। আইন অবব্যবস্থা কড়া হতে লাগল। অবৈধ দখলের উপর কার্যক্রম, দালালদের ধরপাকড় এবং একটা নতুন কড়াকড়ি, যাতে কারো নাম নয়, শুধু নিয়ম চলে।
সেই সাথে একটা আর খবর ছড়াতে, লক্ষ্মী সিং সেবা এবং শিক্ষা ফাউন্ডেশন। লোকজন বলতো উর্দির সাথে হৃদয়ও আছে। ঘরের ভাড়ার বোঝা প্রিয়া তুলতে পারেনি, এজন্য শহরের রেলওয়ে লাইনের কাছে ঝুপড়িতে সেও থাকতে লাগল। সেখানে নিয়ম থেকে বেশি অবস্থা চলত। বিদ্যুৎ অনিয়মিত, জল সীমিত এবং পরিচয় শুধু একটা গরিব। একটা সকালে খবর ছড়াল, অবৈধ দখলের ওপর বড় অ্যাকশন হওয়ার মতো। লোকজন ঘাবড়ে গেল, কেউ জিনিস বাঁধল, কেউ আশা বাঁধল। প্রিয়া চুপ রইল। সে ভাবল যা হবে দেখা যাবে। কিছুদিন পর প্রশাসনের গাড়ি এলো, অফিসারদের ভিড়, কাগজের ফাইল এবং কড়া আওয়াজ। প্রিয়া দূরে দাঁড়িয়ে রইল। সে কোনো মুখ খোঁজেনি, কিন্তু নাম হাওয়ায় ভাসছে ছিল। অভিজিৎ সিং। যখন সে সামনে এলো, প্রিয়া তাকে চিনেনি। প্রথমে নয়, উর্দি, অনুশাসন এবং সেই থামা সব বদলে গিয়েছে। তারপর সে তার চাল দেখল। তার চোখের গাম্ভীর্য এবং চেনা হঠাৎ ফিরে এলো। প্রিয়ার হৃদয় দ্রুত ধড়কতে লাগল। অভিজিৎ তাকে দেখল, শুধু এক নজর। চেনার কোনো ইঙ্গিত দেয়নি। তার হাতে ফাইল ছিল এবং আওয়াজে নিয়ম। তথ্য আগে দেওয়া হয়েছে, সে বলল। পুনর্বাসের প্রক্রিয়া সাথে সাথে চলবে। কিছু ঝুঁপড়ি সরল, কিছু লোক বিরোধ করল। অভিজিৎ সেটাই করল যা আইন বলে, না বেশি না কম। মাঝে মাঝে একটা টিম আলাদা কাজ করছেছিল। লোকজনের নাম লেখা হচ্ছে, দরকার নোট করা হচ্ছে। প্রিয়ার নামও লেখা হলো। সন্ধ্যা পর্যন্ত কাজ থামল। টিম ফিরে যেতে লাগল। অভিজিৎ শেষবার সাইডে নজর দিচ্ছেছিল। প্রিয়া এগিয়ে বলল, স্যার। আওয়াজ কাঁপল। অভিজিৎ থামল। সে দেখল, এক মুহূর্ত থামল। বলুন, সে বলল। আওয়াজে দূরত্ব ছিল। প্রিয়া কিছু বলতে চাইল, ক্ষমা, ব্যাখ্যা, প্রশ্ন সব একসাথে, কিন্তু শব্দ বেরোল না। অভিজিৎ ফাইল বন্ধ করল। এনজিওর টিম আপনার সাথে যোগাযোগ করবে, সে বলল। কাগজ পুরো রাখুন, শুধু এটাই। সে ঘুরল এবং চলে গেল। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে রইল। তাকে লাগল সবচেয়ে ভারী শাস্তি সেটাই ছিল, যেখানে কোনো তানা নয়, কোনো তর্ক নয়, শুধু পশ্চাত্তাপ। পরের সপ্তাহে এনজিওর টিম এলো। থাকার অস্থায়ী ব্যবস্থা, কাজের বিকল্প এবং দরকারি সাহায্য সব হলো। কেউ অভিজিতের নাম নেয়নি, কিন্তু প্রত্যেক ফর্মের নিচে সেই স্বাক্ষর ছিল। প্রিয়া বুঝে গেল, কিছু লোক উত্তর দিয়ে নয়, ব্যবস্থা বানিয়ে এগিয়ে যায়। সেই রাতে সে প্রথমবার নিজে থেকে সত্যি বলল। সে সেই দিন পুরো লোক দেখেনি, শুধু একটা মজবুরি দেখেছে, এবং সেই অসম্পূর্ণ সত্যির ওপর সে পুরো সিদ্ধান্ত করেছে। শহরে অভিজিতের নাম আরও ছড়াতে গেল, কিন্তু সে প্রত্যেক জায়গায় একইভাবে কাজ করত, শান্ত, কড়া এবং নিরপেক্ষ। কারো থেকে পুরনো হিসাব নয়, কারো থেকে ব্যক্তিগত কথা নয়। প্রিয়া ঠিক করল সে পিছনে না যাবে, কিন্তু এগিয়ে দেখার চেষ্টা করবে। সে কাজ সামলালো, কাগজ পুরো করল এবং নিজেকে সেই ব্যবস্থার অংশ বানালো যা তাকে ভাঙতে নয়, তুলতে এসেছে। এবং সেই চেষ্টার মাঝে তাকে বুঝে এলো যে আসল টক্কর এখনও বাকি আছে, কারণ গল্পের শেষ অধ্যায় এখনও বাকি ছিল, যেখানে আইন এবং মানবতা একসাথে দাঁড়াতে যাচ্ছে। এবং সেই দিন অভিজিৎ সিংয়ের জন্য সবচেয়ে কঠিনও ছিল এবং সবচেয়ে সোজাও। পরের দিন কার্যক্রমের পর শহরে কথা তীব্র হয়ে গেল। কিছু লোক বলল নতুন অফিসার কড়াকড়ি দেখাচ্ছে, কিছু বলল কমপক্ষে ব্যবস্থা তো বানাচ্ছে। অভিজিৎ এই কথা থেকে দূরে রইল। তার জন্য প্রত্যেক দিন একটা ফাইল ছিল, প্রত্যেক ফাইলে একটা জীবন, এবং প্রত্যেক জীবনের সাথে একটা দায়িত্ব। রেলওয়ে লাইনের কার্যক্রমের পর সে সেই সন্ধ্যায় অফিসে এনজিওর রিপোর্ট দেখল। কত লোককে অস্থায়ী জায়গা মিলেছে, কতজনকে কাজের সাথে যুক্ত করা গিয়েছে, কাদের কাগজ অসম্পূর্ণ ছিল। একটা নাম তার চোখে আটকে গেল, প্রিয়া সিং। সে কিছু মুহূর্ত থামল, তারপর ফাইল বন্ধ করে দিল। সে ঠিক করল, না কোনো ব্যক্তিগত আদেশ, না কোনো বিশেষ ছাড়, যা নিয়ম বলবে সেটাই হবে। পরের সপ্তাহে লক্ষ্মী সিং সেবা এবং শিক্ষা ফাউন্ডেশনের কাজ আরও ছড়াতে লাগল। প্রস্তুতি করা যুবকদের জন্য ক্লাস, মহিলাদের জন্য আইনি সাহায্য এবং চাকরির সাথে যুক্ত ট্রেনিং। অভিজিৎ এটাকে কখনো তার পরিচয় বানাতে দেয়নি, কিন্তু লোকজন পরিচয় নিজে বানিয়ে নেয়। মুঙ্গেরে এখন তার নাম আলাদাভাবে নেওয়া হতে লাগল। ছিল শিক্ষকের পুত্র অফিসার হয়ে গেল, মায়ের নামে কাজ করে, উর্দির সাথে অহংকার নেই। ওদিকে প্রিয়াও তার জীবন সামলাতে শুরু করল। এনজিওর মাধ্যমে তাকে স্থায়ী কাজ মিলল, থাকার ব্যবস্থা ঠিক হল। প্রথমবার তাকে লাগল যে সে কারও অনুগ্রহে নয়, একটা সিস্টেমের সাহায্যে দাঁড়িয়ে আছে। একদিন অফিসে অভিজিৎকে তথ্য মিলল যে পুনর্বাস যোজনার শেষ লিস্টে তার স্বাক্ষর দরকার। লিস্ট লম্বা ছিল, প্রত্যেক নামের আগে দরকার এবং সমাধান লেখা ছিল। সে মনোযোগ দিয়ে পড়ল, এক এক পাতা উল্টাল। প্রিয়ার নাম আবার সামনে এলো। অভিজিৎ থামাছাড়া স্বাক্ষর করে দিল। শুধু সেখানে সেই শেষ মিলন ছিল,
কাগজে সন্ধ্যায় সে অফিস থেকে বেরোল। বাইরে সেই শহর ছিল, ভিড়, শোর, দৌড়ানো জীবন। সে গাড়ি থামিয়ে এবং কিছুক্ষণ পায়ে হাঁটল। তাকে মায়ের আওয়াজ মনে এলো, শক্তি মিলে যায় তাহলে প্রথমে তাকে সামলাতে শেখো। সে ফোন বার করল এবং এনজিওর টিমকে নির্দেশ দিল, পরের মাস থেকে ট্রেনিং সেন্টার আরও বাড়ানো যাবে। কারো নাম নেওয়া হয়নি, না দরকার ছিল। কিছুদিন পর প্রিয়া খবরের কাগজে একটা ছোট খবর পড়ল। আইপিএস অভিজিৎ সিং বলল, অফিসার হওয়া পদ নয়, দায়িত্ব। সে খবরের কাগজ বন্ধ করল। তার মুখে না হাসি ছিল না অশ্রু, শুধু একটা থামা ছিল, যেন কোনো বোঝা থেকে মুক্ত হয়েছে। সে জেনে গিয়েছে যে কিছু সিদ্ধান্ত খিরিয়ে নেওয়া যায় না, এবং কিছু লোক যদি এগিয়ে যায় তাহলে পিছনে ঘুরে দেখে না। অভিজিৎ তার পোস্টিংয়ে ব্যস্ত রইল, কেস চলতে রইল, সিদ্ধান্ত হতে রইল। সে না কখনো পুরনো সম্পর্কের চর্চা করল, না কারো থেকে অভিযোগ। তার জন্য জীবন এখন দুভাগে বাট হয়ে গিয়েছে, যা বদলানো যায় না এবং যা সংশোধন করা যায়, এবং সে সংশোধন বেছে নিয়েছে। মুঙ্গেরের এই গল্পের শেষ কোনো মিলনে নয়, না কোনো প্রতিশোধে। সে শেষ হয়েছে একটা সাধারণ সত্যিতে, যে লোক অবস্থায় ভেঙে পড়েও অন্যদের জন্য পথ বানিয়ে দেয়, সেই সত্যিতে বড় হয়। এবং এটাই কারণ ছিল যে লোককে কখনো লোকজন অটোচালক বলে আসত, আজ সেই নাম সমাজ ইজ্জতের সাথে নেয়, বিনা শোর, বিনা দেখানো, শুধু তার কাজের কারণে। বন্ধুরা, কোনো লোকের পরিচয় তার অবস্থা থেকে নয়, তার চিন্তা এবং পরিশ্রম থেকে হয়। কাজ কখনো ছোট হয় না, মজবুরি হয়। অসম্পূর্ণ সত্যি দেখে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই সবচেয়ে বড় পশ্চাত্তাপ হয়ে যায়, যদিও ধৈর্য লোককে সঠিক গন্তব্যে পৌঁছায়। কিন্তু যদি আপনি প্রিয়ার জায়গায় থাকতেন, তাহলে কি আপনিও সেই এক দৃশ্যে পুরো সম্পর্ক ভাঙতেন? এবং যদি আপনি অভিজিতের জায়গায় থাকতেন, তাহলে কি সমাজের তানার সামনে টিকতে পারতেন? কি আজও আমরা লোকজনের তাদের সংগ্রাম থেকে নয়, শুধু তাদের অবস্থা থেকে বিচার করি? কমেন্টে আপনার চিন্তা অবশ্যই লিখুন, কারণ হয়তো আপনার একটা প্রতিক্রিয়া কাউকে ভাঙতে থেকে বাঁচাতে পারে। এবং যদি এই গল্প আপনাকে কোথাও ভিতর পর্যন্ত ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। মিলব পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।